নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। বাগনান 1 নম্বর, হাওড়ার বাগনান লাইব্রেরি মোড়ে 16 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা, মৃত 2, আহত 5। মেদিনীপুর, রক্তদানের উপকারিতা ও গুরুত্ব বোঝাতে সাইকেলে করে বিশ্বভ্রমণে মুর্শিদাবাদের যুবক, সংবর্ধনা মেদিনীপুরে। চোপড়া, পরিবারের অমতে হিন্দু ধর্ম ছেড়ে অন্য ধর্মে বিয়ে করার কারণে মেয়ের শ্রদ্ধানুষ্ঠান করেন পরিবারের সদস্যরা। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারতের বৈশ্বিক উত্থানের প্রশংসা করেছেন। বর্ধমান 1 নম্বর, বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে উদ্ধার সাজাপ্রাপ্ত আসামির ঝুলন্ত দেহ, জেলে মারধর করা হতো অভিযোগ পরিবারের। ভগবানগোলা 1 নম্বর, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো 7 বছরের এক শিশুর, আর সেই মৃত্যুর পর শোকের ছায়া নেমে আসে পরিবারে মাধাপুর এলাকায়। গড়বেতার 3 নম্বর, টোটোতে 20,000 টাকা ভর্তি ব্যাগ রেখে নেমে পড়েছিলেন মহিলা, ব্যাগ উদ্ধার করে ফিরিয়ে দিল চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ। লরি উল্টে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র বীরভূমের মুরারা সন্তোষপুর মোড়। গাজায় ব্যাপক এয়ার স্ট্রাইক, ইসরায়েলের হত কমপক্ষে 220 জন। বেকারত্বের জ্বালায় 6 মাসের নাম লিখিয়েছে 15 কোটি, 100 দিনের কাজে মরিয়া মোদির ভারত। করোনাকালে এই প্রকল্পই ছিল গ্রামীণ অর্থনীতির রক্ষাকর্তা, ফের দেশজুড়ে যখন জীবিকার। এফডিতে নামমাত্র সুদ, শেয়ার বাজার তলানিতে, সোনায় বিনিয়োগে ঝুঁকছে মধ্যবিত্ত। সিম জালিয়াতি, ধিতরাই উচ্চ মাধ্যমিকের ভুয়ো প্রশ্ন ফাঁসে। আনডকিং প্রক্রিয়া শুরু, মহাকাশ থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুনিতা উইলিয়ামস ও বুজ উইলমোর। আওরঙ্গজেবের সমাধি ইস্যু, নাগপুরে অশান্তি, কলকাতার সমস্ত থানাকে সতর্ক করল লালবাজার। জমির বদলে চাকরির মামলা, লালপ্রসাদ যাদবকে সমন ইডির। 584 পয়েন্ট উঠল সেন্সেক্স। কুলটিতে পানীয় জলের সংকট, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন। পূর্ব সুদানে এয়ার স্ট্রাইক, হত 19। আদিবাসী নেতাকে হেনস্থা, মণিপুরের চূড়াচাঁদপুরে জারি 163 ধারা। দক্ষিণ সিরিয়ায় এয়ার স্ট্রাইক করল ইসরায়েল, নিহত 2, জখম 19। হলদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। গাজায় ব্যাপক এয়ার স্ট্রাইক, ইসরায়েলের হত কমপক্ষে 220 জন। দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়নি, এর মাঝেই গাজায় ব্যাপক এয়ার স্ট্রাইক করল ইসরায়েল, যার ফলে মৃত্যু হয়েছে বহু প্যালেস্তানির। গাজার প্রশাসন জানিয়েছে, ইসরায়েলি সেনার হামলার জেরে এখনও পর্যন্ত 220 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান গাজার প্রশাসনের। আজ মঙ্গলবার ভোররাত থেকেই লাগাতার গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল, যার তীব্র বিরোধিতা করেছে হামাস জঙ্গি গোষ্ঠী। তারা জানিয়েছে, পণবন্দীদের বলিদানের বিনিময়ে পুনরায় যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, যদিও তেল আবিবের দাবি, গাজায় শুধুমাত্র হামাসদের দখলে থাকা এলাকাগুলিতেই হামলা চালাচ্ছে তারা। একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, গাজায় প্রথম যুদ্ধবিরতির অবসানের পর এত বড় হামলা চালালো ইসরায়েল। গত 15ই জানুয়ারি আমেরিকা, কাতার ও মিশরের উদ্যোগে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়, যা লাগু হয়েছিল 19 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ অবধি। যদিও সেই সময়সীমা বাড়াতে হামাসকে বারবার অনুরোধ জানায় ইসরায়েল, কিন্তু তাতে সাড়া দেয়নি হামাস, এমনটাই অভিযোগ করে তেল আবিব। তাই গাজায় নানা রকম বাধার সৃষ্টি করে ইসরায়েল। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে ত্রাণ আটকে হামাসকে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর জন্য চাপ দিতে থাকে তেল আবিব, যদিও তাতে এখনও সাড়া দেয়নি হামাস। সেই কারণেই এবার এই বড়সড় হামলা চালালো ইসরায়েল, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, আকাশপথে ইসরায়েলি সেনা হামলা চালিয়েছে গাজা সিটি, দের আল-বালাহ, খান ইউনুস ও রাফা সহ একাধিক জায়গায়। এই ভয়াবহ হামলার বিষয়ে হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েল আমাদের জানিয়েই পদক্ষেপ গ্রহণ করেছে। অপরদিকে দক্ষিণ সিরিয়াতেও এয়ার স্ট্রাইক করেছে ইসরায়েল, যার ফলে মৃত্যু হয়েছে 2 জনের, জখম 19 জন। দেখে নেব শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে আজ শহরে। তীব্র দাবদাহ থেকে স্বস্তি দিয়েছে বজ্রাগর্ভ, মেঘ থেকে হাওয়া, ঝড়, বৃষ্টি। আপাতত গরমের দাপট থাকলেও অস্বস্তি কম হচ্ছে সাধারণ মানুষের, কিছুটা হলেও কমেছে তাপমাত্রা। আজ মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি বেশি। গতকাল সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি কম। আজ মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিন আকাশ থাকবে আংশিক মেঘলা। গত 24 ঘন্টায় শহরে 0.1 মিমি বৃষ্টি হয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। নয়াদিল্লি, করোনাকালে এই প্রকল্পই ছিল গ্রামীণ অর্থনীতির রক্ষাকর্তা, ফের দেশজুড়ে যখন জীবিকার মন্দা চরমে, তখন পুনরায় ত্রাতার নাম 100 দিনের কাজ। বিগত 6 মাস ধরে লক্ষ্য করা যাচ্ছে, মোদির ভারতে ক্রমাগত বেড়ে চলেছে মনমোহন সিং সরকারের চালু করা 100 দিনের কাজের গ্যারেন্টি প্রকল্পের নাম লেখানোর প্রবণতা। বেকারত্বের সঙ্গে পাল্লা দিয়ে সরকারি সূত্রে জানা যাচ্ছে, গত 6 মাসে 15 কোটির বেশি মানুষ এই প্রকল্পে কাজের আবেদন করেছেন। সবথেকে তাৎপর্যপূর্ণ পরিসংখ্যান হলো, 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে জব কার্ড ইস্যুর সংখ্যা। অর্থমন্ত্রকের কাছে অতিরিক্ত অর্থ দাবি করেছেন গ্রামোন্নয়ন মন্ত্রক, কিন্তু এখনও পর্যন্ত সেই টাকা নিয়ে কোনো সিদ্ধান্তই হয়নি। 2024 সালের বাজেটে 86,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, এখনও পর্যন্ত অর্থমন্ত্রকের অনড় সিদ্ধান্ত, ওই টাকার মধ্যেই বছর শেষ করতে হবে। কিন্তু উদ্বেগের তথ্য হলো, আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকে গ্রামীণ ভারতে 100 দিনের কাজ করার জন্য কার্যত রেকর্ড চাহিদার সৃষ্টি হয়েছে।
সরকারি সূত্রের পরিসংখ্যান বলছে 2025 সালের জানুয়ারি মাসে এই প্রকল্পে কাজের আবেদন করেছেন 2,70,00,000 গ্রামবাসী, যার রেকর্ড ফেব্রুয়ারি মাসে এই সংখ্যা কিছুটা কমলেও সেটা যথেষ্ট বেশি। প্রায় 2,61,00,000 মার্চ মাসের 10 তারিখের মধ্যেই কাজের আবেদন সংখ্যা ছাপিয়ে গিয়েছে 1,80,00,000। সুতরাং বাকি 21 দিনে সেই আবেদন কত হবে সেটা নিয়ে অর্থমন্ত্রকই যথেষ্ট চিন্তায়, কারণ সেক্ষেত্রে তড়িঘড়ি ডিমান্ড ফর গ্রান্টস সংসদে পাস করিয়ে দ্রুত অতিরিক্ত টাকা দিতে হবে, কারণ 86,000 কোটি টাকার তহবিল প্রায় শেষের পথে। 100 দিনের কাজে সেপ্টেম্বর মাসে যে চাহিদা ছিল 1,80,000, ফেব্রুয়ারিতে সেটাই 2,60,55,000। সবচেয়ে বড় কথা, এই গোটা পরিসংখ্যান বাংলাকে বাদ রেখেই 2022 সালের 9 মার্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের 100 দিনের কাজের টাকা বন্ধ। নতুন করে শ্রম দিবস তৈরির তো প্রশ্নই নেই, অথচ এই বাংলায় বছরের পর বছর 100 দিনের কাজ প্রকল্পের সামনের সারিতে থেকেছে, কর্মসংস্থান করেছে কোটি কোটি মানুষের। 100 দিনের কাজের নিয়ম হলো নির্দিষ্ট কোনো স্কিল না থাকা গ্রামবাসী নারী পুরুষ কায়িক শ্রমের যে কোনো গ্রামীণ এলাকার প্রকল্পে কাজ করার জন্য আবেদন করবেন। নগরাঞ্চলে কাজের প্রচুর সুযোগ থাকলেই এই কাজের আবেদনে ভাটা পড়ে। গ্রামগঞ্জ ছেড়ে তখন এই শ্রমিকরাই শহরে চলে যায়। তাদের কর্মসংস্থান হয় প্রধানত শিল্পোৎপাদন এবং নির্মাণ শিল্পের পাশাপাশি সরকারের পরিকাঠামো নির্মাণের প্রবণতা যখন বেশি থাকে, অর্থাৎ রাস্তা, সেতু, রেল প্রকল্পের কাজ অনেক বেশি হলেও প্রয়োজন হয় শ্রমিকের। বোঝা যাচ্ছে কাজের অভাব ওই গ্রামীণ মানুষকে গ্রামের কাজের জন্য মরিয়া হতে বাধ্য করেছে, আর সেই কারণেই বেড়েছে 100 দিনের কাজের চাহিদা। এটা অপ্রত্যাশিত নয়, কারণ অর্থনীতির সূচক মোটেই শাস্তিদায়ক নয়। শিল্পোৎপাদনের হার কমেছে, উৎপাদন ক্ষেত্রে বিক্রির পরিমাণ 14 মাসের মধ্যে সর্বনিম্ন। পণ্য বিক্রি কম হলে চাহিদা কমবে, সুতরাং উৎপাদনও কম হবে। চাহিদা কম কেন? মানুষের হাতে উদ্বৃত্ত অর্থ কম জেনেই। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। সিম জালিয়াতির ভিতরাই উচ্চ মাধ্যমিকের ভুয়ো প্রশ্ন ফাঁসে। যাদের নথি ব্যবহার করা হচ্ছে তারা জানেনই না, অথচ সেই নথি দিয়ে হাজার হাজার প্রি অ্যাক্টিভেটেড সিম কার্ড তুলছে সাইবার প্রতারণার বড় চক্র। সম্প্রতি পুরুলিয়া ও মুর্শিদাবাদ থেকে সিম জালিয়াতি চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানা। বাজেয়াপ্ত হয়েছে 2,500 প্রি অ্যাক্টিভেটেড সিম কার্ড। আর তারপরেই নতুন মোড় নিয়েছে তদন্ত, কারণ ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে উচ্চ মাধ্যমিকের ভুয়ো প্রশ্নপত্র ফাঁসে ওই দুজনই প্রি অ্যাক্টিভেটেড সিম কার্ড সরবরাহ করেছিল। সেই সিম ব্যবহার করে খোলা হয়েছিল একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ। তার মাধ্যমে ভুয়ো প্রশ্নের পিডিএফ বিক্রির টোপ দিয়ে টাকার লেনদেনও করেছিল প্রতারকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে উচ্চ মাধ্যমিকের বাংলা ও ইংরেজি প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে বলে একটি ভুয়ো ভিডিও ফেসবুকে পোস্ট হয়েছিল। তারপর গত 6 মার্চ একইভাবে পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলেও ভুয়ো ভিডিও ফেসবুকে ছড়ানো হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রের ভুয়ো পিডিএফ পাওয়া যাচ্ছে বলে ফাঁদ পাতে প্রতারকরা। প্রচার একটাই, টাকা ফেলো, মিলবে পিডিএফ। পরদিন অর্থাৎ 7ই মার্চ পদার্থবিজ্ঞানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস না হলেও ঝুঁকি নেয়নি প্রশাসন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক ওই দিনই বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাতেই ফেসবুকে পোস্ট করা ওই ভুয়ো ভিডিও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ভুয়ো প্রশ্নপত্রের পিডিএফ প্রসঙ্গটি উল্লেখ করেন তিনি। মূলত শিক্ষা সংসদ ও রাজ্য সরকারকে বদনাম করতেই ওই ধরনের ভুয়ো ভিডিও ছড়ানো হয়েছিল বলে অভিযোগ। বিধাননগর সাইবার ক্রাইম থানা এফআইআর রুজু করে তদন্তে নামে। গোয়েন্দা দপ্তরও খোঁজ খবর শুরু করে। দুদিন আগে পুলিশ সীমান্ত গোড়ায় নামে সিম জালিয়াতি চক্রের একজনকে গ্রেপ্তার করেছিল। তাকে জেরা করে আলফাজ শেখ নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত হয় 2,500 প্রি অ্যাক্টিভেটেড সিম কার্ড। ওই সিমগুলি বিভিন্ন পরিষেবা প্রদানকারী কোম্পানির। তার কাছ থেকে 65টি মোবাইল উদ্ধার করা হয়। উল্লেখযোগ্য বিষয় হলো সবগুলির পুরনো দিনের কিপ্যাড মোবাইল। ধৃত সীমন্তের বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুর থানার মুন্সেফডাঙ্গায়, মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার মির্জাপুরে আলফাজের বাড়ি। তারপরেই সামনে আসে উচ্চ মাধ্যমিকের ভুয়ো প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে এই চক্রের যোগ। তবে পুলিশ জেনেছে এই চক্রে আরও লোকজন যুক্ত রয়েছে, তাদের খোঁজ চলছে। পুলিশ জানিয়েছে দুভাবে প্রি অ্যাক্টিভেটেড সিম কার্ড নিয়ে জালিয়াতি চলছে। নতুন সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক দিতে হয়। জালিয়াতরা গ্রাহকদের বায়োমেট্রিক নেওয়ার পর বলে টেকনিক্যাল সমস্যা, তাই বায়োমেট্রিক হচ্ছে না। গ্রাহক চলে যাওয়ার পরই তার ডেটা নিয়ে সিম কার্ড উঠে যাচ্ছে। আবার কখনও গ্রাহকের একবার বায়োমেট্রিক নেওয়ার পর বলছে হয়নি, আরেকবার দিন। দ্বিতীয় ডেটা নিয়ে সিম কার্ড তুলে নিচ্ছে প্রতারক। এই ধরনের সিম কার্ডই চলে যাচ্ছে সাইবার প্রতারকদের হাতে, যার অন্যতম সাপ্লায়ার সীমন্ত ও আলফাজ। নমস্কার, স্থানীয় সংবাদটি শেষ করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ আবার একবার। সবং, প্রবল ঝড় বৃষ্টিতে সবংয়ের একাধিক জায়গায় ঘর বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার কার্যে সবং ব্লক প্রশাসন। মেদিনীপুর, দিনভর দাবদাহ, শেষে সন্ধ্যার পরই জেলা শহর মেদিনীপুরে ব্যাপক ঝড় বৃষ্টি, তারপরেই তাপমাত্রা নামলো অনেকটাই। আদিবাসী নেতাকে হেনস্থা, মণিপুরের চূড়াচাঁদপুরে জারি 163 ধারা। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।